সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। ২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন চানখারপুল এলাকা সব সময়ই রণক্ষেত্র থাকত। রাস্তার ওপাশ ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে চাইত পুলিশ, ছাত্রলীগ। তাদের প্রতিহত করতে গিয়ে কত জনের যে প্রাণ গিয়েছে তার হিসেব নেই। কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এই স্থানটির নিয়ন্ত্রণ ধরে রাখতে অসংখ্য ছাত্রের রক্ত ঝরেছে। তাদেরই একজন ছাত্রদল নেতা মোহাম্মদ মাসুম বিল্লাহ, তিনিই আজ আমাদের অতিথি। তার মুখ থেকেই আমরা শুনব কেমন ছিল সেই সব দিনগুলোর স্মৃতি। দর্শক, এছাড়াও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নারায়ণগঞ্জের বন্দর এলাকার যুবক মোহাম্মদ বেলাল, যিনি হাসিনা পতন আন্দোলনের একজন সাহসী যোদ্ধা ছিলেন। ৫ আগস্ট বিকেলে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে আহত হন তিনি। তার মুখ থেকেও শুনব ভয়ঙ্কর সেই দিনগুলোর কথা। মাসুম বিল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ, পাশাপাশি ধন্যবাদ বিল্লাল, আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা মাসুম বিল্লাহ এবং বেলালের উপর নির্মিত দুটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। জাতীয়তাবাদী ছাত্রদল নেতার জন্ম গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায়। তার বাবা মোহাম্মদ চান মিয়া শেখ ছিলেন স্থানীয় বিএনপি নেতা। সেখান থেকেই তার রাজনীতির হাতেখড়ি। বর্তমানে তিনি ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। স্থানীয় খোদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শেষ করে ২০০৭ সালে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০৯ সালে গাজীপুর আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর ২০১০-২০১১ সেশনে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। রাজনৈতিক নিপীড়নের মধ্যেও ২০১৬ সালে কৃতিত্বের সঙ্গে মাস্টার্স শেষ করেন তিনি। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে মাসুম বিল্লাহ বহুবার ছাত্রলীগের নৃশংস হামলার শিকার হয়েছেন। পাশাপাশি পুলিশি গ্রেফতার, রিমান্ড আর কারাগারের জীবন তো ছিলই। ভোলার লালমোহন উপজেলার লর্ড হান্ডিচ গ্রামের আবু পাটোয়ারি ও জয়গুন বিবির ছেলে মোহাম্মদ বেলাল। পারিবারিক অসচ্ছলতার কারণে পড়াশোনা বেশি দূর এগোয়নি। কিশোর বয়সেই চলে আসেন ঢাকায়। পরিচিতদের সঙ্গে বসবাস শুরু করেন নারায়ণগঞ্জের বন্দরে। তারপর কাজ নেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে। ২৪-এ বৈষম্য বিরোধী আন্দোলনের মাঝামাঝি সময়ে যখন শিক্ষার্থীদের উপর নির্যাতন বেড়ে গেল, তখন পুরো দমে আন্দোলনে যোগ দেন বেলাল। এরপর নারায়ণগঞ্জ ও ঢাকার যাত্রাবাড়ি এলাকায় প্রতিদিন আন্দোলন বিক্ষোভ করেন। ৫ আগস্ট খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরও যাত্রাবাড়ি এলাকায় পুলিশ বহু মানুষকে গুলি করে হত্যা করে। সেখানেই গুলিবিদ্ধ হন বেলাল। ২৪ বছরের বেলাল এখন কর্মহীন, বেকার। দিন কাটছে শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে। প্রতিবেদন দুটি দেখলাম, এবার শুনবো তাদের মুখ থেকে তাদের সেই দুঃসহ সময়ের স্মৃতি। শুরুতেই যাচ্ছে মাসুম বিল্লাহ, আপনার কাছ থেকে। মাসুম বিল্লাহ, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্র রাজনীতি করেন। জুলাই গণ অভ্যুত্থান যখন চলছিল, সারা দেশ যখন রক্তাক্ত এবং পুলিশ, বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ যখন মারমুখী, তখন আপনারা রাজপথে রুখে দাঁড়িয়েছিলেন। পরিবেশগুলো কেমন ছিল? বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজের আশপাশের এলাকা, চানখারপুল, এই এলাকায় আপনি সক্রিয় ভূমিকা রেখেছেন। কেমন ছিল সেই দিনগুলোর স্মৃতি? চানখারপুল এই বৈষম্য বিরোধী আন্দোলনের খুব উত্তপ্ত এবং অগ্নিগর্ভ একটা স্থান ছিল। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক। তো আমার বাসা হচ্ছে চানখারপুলে। তো স্বাভাবিকভাবেই এই এলাকায় অবস্থান হওয়ার কারণে এই এলাকার যত আন্দোলন সংগ্রাম, বিশেষ করে শহীদুল্লাহ হল, চানখারপুল মোড়, ঢাকা মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলাকাটা, এই আন্দোলনের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক ছিল। আর ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা সবসময় আন্দোলনের অগ্রভাগে থাকার চেষ্টা করেছি। প্রায় প্রত্যেক দিনই নানান জায়গায় আমাদের সাথে সংঘর্ষ হইতো ছাত্রলীগের, পুলিশের। তো ১৫ জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ শিক্ষার্থীদের উপর হামলা করে, তারপর দিন থেকে আমাদের আন্দোলনটা একটা ভিন্ন দিকে মোড় নেয়। আমরা ছাত্রলীগকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করি, কিন্তু তখন আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় পুলিশ।
16 জুলাই এবং 17 জুলাই, যেদিন হল ভ্যাকেন্ট করে প্রশাসন, শিক্ষার্থীদেরকে হল খালি করার নির্দেশ দেয় 17 জুলাই। ওই দিন সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের সাথে আমাদের ধাওয়া পাল্টা দেওয়া এবং কয়েক দফায় বিভিন্ন জায়গায়, রোকেয়া হলের সামনে, টিএসসির মোড়ে, রাজু ভাস্কর্যের সামনে, আপনার এইখানে চানখারপুলে, তারপরে এফ রহমান হলের সামনে, নীলক্ষেত মোড়ে, বিভিন্ন জায়গায় সারাদিন ব্যাপী পুলিশের সাথে আমাদের সংঘর্ষ চলে। তো একটা পর্যায়ে দুপুরের পরে পুলিশের টিয়ার গ্যাসের সামনে আমরা টিকতে পারি নাই। পুলিশের রাবার বুলেট এবং ব্যাপক পরিমাণে টিয়ার সেল নিক্ষেপ করে, যার যার দরুন আমরা পিছু উঠতে বাধ্য হই। তারপরে আবার আরেক দফায় ক্যাম্পাসে প্রবেশ করে বিকালের দিকে আমরা বিসি চত্বরে রংপুরের যে আবু সাইদ হত্যাকাণ্ড ঘটলো, চট্টগ্রামে ওয়াসিম আকরাম হত্যাকাণ্ড ঘটলো, ওদের একটা গায়েবানা জানাজায় অংশগ্রহণ করি। তো গায়েবানা জানাজা শেষ করে ক্যাম্পাসের হলগুলো যখন পুরোপুরি ভ্যাকেন্ট হয় তখন প্রায় সন্ধ্যা। তো সন্ধ্যার সময় আমি বাসায় ফিরতেছিলাম। তো বাসায় ফিরে অবস্থায় চানখারপুল মোড় যখন ক্রস করি, ঠিক ক্রস করার 10 সেকেন্ডের মাথায় পিছন থেকে 2-3 জন এবং সামনে থেকে 4-5 জন তারা এসে আমারে পাকড়াও করে। পিছন থেকে এসে কলারে ধরে, প্যান্টের বেল্টে ধরে, যে পাইছি তোরে, এটা বলে মানে একজন ফোন নিয়ে নেয় পকেট থেকে, আর পিছন থেকে মানিব্যাগ নিয়ে নেয় একজন, নিয়ে ওইখানে মারতে শুরু করে। মাথায় ঘুষি দিচ্ছে, কেউ ফ্লাইং কিক দিচ্ছে। ছাত্রলীগ। মানে তো পুলিশ তখন পর্যন্ত আমার থেকে 10 হাত দূরত্বে, মানে পুলিশ সবকিছু দেখতেছে। মানে পুলিশের অ্যাপ্রোচটা, আমার একবার পুলিশের দিকে তাকানোর সুযোগ হয়েছিল। পুলিশের অ্যাপ্রোচটা এরকম ছিল যে মেরে ফেলে না কেন, মানে পুলিশ এতটা বিরক্ত আমাদের উপরে। একবার একটা ফ্লাইং কিক দেয় একজন, ফ্লাইং কিক দেওয়ার পরে আমি একটা পুলিশের পায়ের সামনে যেয়ে পড়ি। তো উনি আবার পা দিয়ে ধাক্কা দিয়ে আমার এই ছাত্রলীগের দিকে আগায় দেয়। প্রথমে ছিল 6-7 জন, পরে মুহূর্তের মধ্যে 1 মিনিটের মধ্যে মানে 30-40 জন। ওরা ওই দিন ওইখানে পাহারা বসাইছিল, আমি খেয়াল করি নাই। সকালে খেয়াল করছিলাম, পরে যাওয়ার সময় একটু বিচ্ছিন্ন ছিল থাকে, আমি ভাবছি যে পাহারাটা হয়তো উঠাই নিছে। তো আমি মাস্ক পরা ছিলাম, তারপরে ওরা আমাকে আইডেন্টিফাই করে ফেলছে। তো এখানে যেভাবে পারছে আঘাত করছে। তো একটা পর্যায়ে যখন আমি আর টিকতে পারি নাই, যখন মাটিতে লুটাই পড়ি, তো তখন একজন হচ্ছে ঘাড়ের উপর ক্যাটস পরা, ও হচ্ছে ঘাড়ের উপর পা দিয়ে দাঁড়ায় যেন আমি নড়াচড়া করতে না পারি, ঘাড়ের উপর পা দিয়ে দাঁড়াই। আর পিছন দিয়ে আমি যেটা ফিল করতেছিলাম যে শক্ত লোহার কোনো আঘাত, কেউ এইভাবে মারতেছে লোহা দিয়ে, কেউ লাঠি দিয়ে মারতেছে। জ্ঞান হারানোর আগে পর্যন্ত 5 মিনিট আমার এইভাবে মারতে থাকে। আমার নাক দিয়ে টপটপায় রক্ত পড়তে থাকে, চোখ দিয়ে রক্ত বের হয়। আমি মানে জ্ঞান হারানোর আগে যতটুকু মনে আছে ওইটুকু বলতেছি। তো তারপরে আমি জ্ঞান হারাই। জ্ঞান হারানোর কতক্ষণ পরে আমার ঠিক মনে নাই। আমার যখন জ্ঞান ফিরে তখন আমি আমার একটা রুমের ভিতর আবিষ্কার করি যে আমি বিছানার মধ্যে শুয়ে আছি, আমার চারপাশে ওরা। তো ওরাই ওইখানে নিয়ে গেছে, উপরে নিয়ে গেছে। ওরা আমার মুখে টোকে পানি ছিটে দিচ্ছে, আমি বুঝতে পারছিলাম যে আমার শরীর ভিজা। তো বলতেছে এটা মরে নাই, মার মার আবার মার। মানে কতটা নির্দয়। আমার জ্ঞান ফিরার মনে হয় যে 10 সেকেন্ডও অতিক্রান্ত হয় নাই, মানে একজন এখানে কলারে ধরে শোয়া থেকে বসাই আবার চড় থাপ্পড় মারা শুরু করছে। কারণ হচ্ছে এর মধ্যে তারা আমার ফোনটা পেয়ে গেছিল। ফোনটা পেয়ে আমার ওই মারা অবস্থায় আমার ফিঙ্গার দিয়ে, যে কোন আঙ্গুলে ফিঙ্গার, এটা দিয়ে ফোনটা আনলক করে ফোনের মধ্যে হচ্ছে আন্দোলনের সাথে আমার সম্পৃক্ততা পায়। তো এই কারণে ওরা আমার উপর আরও বেশি ক্ষুব্ধ হয়। কারণ ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি অ্যাড ছিলাম। ওইখানে আমার সাথে বিভিন্ন নেতৃবৃন্দের চ্যাটিং ছিল, আন্দোলন নিয়ে বিভিন্ন সলা পরামর্শ ছিল, আমাদের ইনফরমেশন আদান প্রদান ছিল। তো এগুলা তারা ইতিমধ্যে চেক করে সব কিছু পেয়ে যায়। তো এই কারণে হচ্ছে আমার উপর আরও বেশি ক্ষুব্ধ ছিল। তো জ্ঞান ফেরার পরে একজন উঠাই বলতেছে এটা মরে নাই, আবার মার। তো এই অবস্থায় চড় থাপ্পড় মারা শুরু করে। তো তখন একজন বলে যে না, ওরে হাতের মাইরে আর হবে না, দাঁড়া আমি লাঠি নিয়ে আসি। তো মাত্র জ্ঞান ফিরলো, আমার মনে আছে যে আমি একটু নিচু হইলে আমার নাক দিয়ে এইভাবে রক্ত গড়ায় পড়ে, এরকম অবস্থা। আমি মাথাটা এইভাবে করে রাখতে হচ্ছে, এর মধ্যে ওরা আমার মারতেছে। তো যে লোক বলতেছে যে লাঠি নিয়ে আসি, ও কোথেকে গিয়ে একটা স্ট্যাম্প নিয়ে আসলো। তো স্ট্যাম্প নিয়ে আসলো, তো যারা আশেপাশে ছিল বলে তোরা সর। তোর রুমটা একটু ছোট ছিল, তো জোরে মারতে গেলে তো লাঠিটা একটু দূর থেকে আনতে হয়। তো ওইটুকু স্পেস ছিল না। তারপরও ও একজন হচ্ছে পিছন থেকে আমার এইভাবে ধরে, আর ও হচ্ছে পায়ে হাঁটু থেকে নিচে ওর সমস্ত শক্তি দিয়ে, মানে যতক্ষণ পারে দুইটা হাঁটুতে 12 থেকে 15টা বাড়ি দেয়, মানে আঘাত করে 12 থেকে 15 বার। আর হাঁটুর আঘাতগুলা একটু বেশি মানে সেন্সিটিভ হয়, হাত তো পাশে, মানে আমি খুব জোরে চিৎকার করি, আমার মনে হয় যে আমি যে কোনো সময় মারা যাব। আর ওই সময় পরিস্থিতিটা এরকম ছিল যে ছাত্রলীগ এবং পুলিশ আন্দোলনকারীদের উপর এত বেশি ক্ষুব্ধ ছিল, কারণ তারা বিভিন্ন জায়গায় অলরেডি মার খাচ্ছে দেশে। তো এই অবস্থায় তারা আমাকে এইভাবে একা পাকড়াও করে আমাকে বাঁচিয়ে রাখবে, এটা আমার একবারের জন্য মনে হয় নাই। ওই সময়টাতে বারবার আমার ভিতরে মৃত্যু আতঙ্ক খুব বেশিভাবে কাজ করতেছিল, যে ওরা তো আমার মেরে ফেলবে, এই অবস্থায় তো ছাড়বে না। কারণ পুলিশ আমার আরও লাথি দিয়ে ওদের দিয়ে আগায় দেয়,
আমার রক্ষা করবে কি, আর আমার দলীয় নেতাকর্মী তো এখানে আসা সম্ভব না। যাক, ও এসে লাঠি দিয়ে মারে, তো একজনের হয়তো একটু দয়া হয় বা শুভবুদ্ধির উদয় হয়, তো সে বলে যে আর মারিস না, যে পুলিশে ফোন দিই, পুলিশে উঠে দেয় কি ছাত্রদলের কেন্দ্রীয় নেতা। পুলিশে ফোন দেওয়ার পরের ঘটনা আমরা শুনবো। আমরা একটু বিল্লাল হোসেনের কাছ থেকে শুনে আসি। বিল্লাল, আপনি কি করেন এবং আপনি আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হলেন কিভাবে? আমি একজন সেলসম্যান, কাবার ভ্যান আছে ওগুলা দিয়ে মাল ডেলিভারি দিতাম। 18 জুলাই বৃহস্পতিবার আমি চাষারা যখন মাল দেওয়ানোর জন্য গাড়ি নিয়ে বের হয়েছি, সেদিন আমাকে প্রথমে কিছু হয়তো ছাত্রলীগের পোলাপাইন হবে, ওরা হেলমেট পরা ছিল মাথায়, ওরা আইসা আমার গাড়িটা প্রথমে ভাঙ্গা চুরা লাইছে এবং আমি অনুরোধ করার কারণে আমাকে অনেকগুলা বাড়ি দিছে। ছাত্রলীগের পোলাপাইন বাড়িটা দিয়ে যখন গেছে গা, আমি গাড়িটার শিকটিক ভাঙ্গা লাইছে আর কি, মোটা এরকম রড ছিল, এগুলা গাড়ির চাকার ভিতরে ঢুকে শিকটিক ভাঙ্গা লাইছে। তো আমি গাড়িটা যখন রাস্তার ওই পাশে কাজ করানোর জন্য নেওয়া দিয়েছিলাম, তখন আবার পুলিশ এসে আমার বাড়িটারি দিছে। তো বাড়িটা দেওয়ানোর পরে আমি ওদিন আর গাড়ি নিয়ে বের হইতে পারিনি, আইসা পড়ছি। আইসা পড়ার পরেই তারপরের দিন হয়তো 19 জুলাই শুক্রবার ছিল, ওদিন আমি সন্ধ্যাবেলা আমাদের যেই এলাকা, ওই এলাকায় বৈশা এক দোকানে চা খাইতেছি সন্ধ্যার টাইমে। হঠাৎ আমি দেখলাম যে 5-6টা অটো রিক্সা, ওদিন তো অ্যাম্বুলেন্স তো মহল্লার ভিতরে চলতে পারে না, 5-6টা অটো গাড়িতে করে অনেকগুলা ছাত্ররা দৌড়ে দৌড়ে আসতেছে এবং অটো গাড়িতে করে সবাই গুলিবিদ্ধ রোগী নিয়ে আসতেছে। তো আমি গেছিলাম দেখতে, তো দেখতে গিয়ে এমন একটা পরিণতি হয়েছে, ওখানে আমি ওদেরকে একটু হেল্প করছি, মানে আমি নিজের কন্ট্রোল করতে পারি নাই। একটা লোক ছিল এখান দিয়া গুলি লাগছে, এই পাশ দিয়া বের হয়েছে, গামছা দিয়া বান্ধা ছিল। উনি যখন অটোতে করে নিয়ে আসতেছে, উনি হয়তো তখনই মারা গেছে, কিন্তু ওরা বুঝতে পারে না, ওরা তাও হাসপাতালে আনছে চেষ্টা করার জন্য। উনি একটা ভ্যান চালক, একটা ছাত্ররাই মারতেছে, তো ওই ভ্যান চালকটা ওনারে গেছে আর কি ওই স্টুডেন্টারে বাঁচাইতে, যে উনি একজন ছোট মানুষ, ওরে আপনারা মারেন কে। তো উনি হয়তো এক কথা দুই কথা বিজিবি সাথে হাতাহাতি লাগছে, আর ওখানে উনি গুলি এসপার হয়ে মারা গেছে। তো আমি ওই দিন থেকে আর কি প্রতিজ্ঞা করি যে আমি এই আন্দোলনের শরীক হবো। বা 19 জুলাই, হ্যাঁ 19 জুলাই শুক্রবার, ওই দিন থেকে আমার মনের ভিতরে একটা, যে এই মানুষগুলোরে নিরীহভাবে মারছে গুলি করে, ওই দিন থেকে আমার মনে আন্দোলনের একটা চেতনা জাগে যে এই স্বৈরাচার শেখ হাসিনারে হটানোর জন্য ওখান থেকে আন্দোলনের শরীক হবো। কাজও করতাম, কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে যখন সময় পেতাম, তখন আন্দোলন তো পুরো 1 মাসই চলছে, যখন সময় পেতাম, পুরো আমাদের 36 দিন আন্দোলন, তো যখন সময় পেতাম তখনই আন্দোলনে শরীক হইতাম। তো 5ই আগস্ট আপনার বিকাল প্রায় 3:30টার দিকে, হ্যাঁ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ব্রেকিং নিউজ করছে হয়তো 3:15-তে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আর কি আমি যাত্রাবাড়িতে আহত হই। তো আমার আওয়ামী লীগের বিরুদ্ধে বা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটা ক্ষোভও আছে। 2024-এর নির্বাচনের আগে, হয়তো 13 সালের নির্বাচনের আগে, আমি আগে দাঁড়িয়ে ছিল না, আমি দাঁড়িয়ে ছিল না, মানে হয়তো এলাকার কিছু বন্ধু বান্ধবের সাথে চলতাম, তো দাঁড়িয়ে রাখতাম না, দাঁড়িয়ে অনেক আগের থেকেই। তো হঠাৎ আমি দাঁড়িয়ে রাখার কারণে আমাকে একদিন নিয়ে পুলিশে আমারে সারা রাত ঘুরাইছে, মানে আমার কেস থেকে অনেক কিছু জানতে চাইছে। হঠাৎ আমি কেন দাঁড়িয়ে রাখছি, কেন টুপি পরতাছি। আমাদের এলাকার থেকে একদিন রাত্রে 1টার দিকে আমি কাজ শেষ করে আইতাছি, ওই দিন দেরি হয়ে গেছে, রাস্তায় গাড়ি পাইতাছি না, তখন রাস্তায় সাইড দিয়ে আমি হাইটা যাইতেছি, তখনই দেখেছি একটা সিএনজি আসলো পিছনে, সিএনজি এসে আমার ধূপ করে ধরে উঠে এলাইছে। তো আমাকে জিজ্ঞাসা করলো, আমি বললাম যে দেখেন আমি হচ্ছি একজন মুসলিম, এটা আমার ধর্ম, সেক্ষেত্রে দাড়ি রাখছি, এটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার। দাড়ি রাখা আমি মনে করছি আমার জন্য বেটার, আমি মনে করছি সুন্দর, আমাদের নবীজির সুন্নত, সেক্ষেত্রে আমি দাড়ি রাখছি। কিন্তু আমি মুসলিম হিসাবে এটা রাখা আমার অধিকার, মুসলিম হিসাবে টুপি আমার মাথার পরা অধিকার। সেজন্য যে আপনারা আমার প্রশ্নবিদ্ধ করবেন, আমি জামাত করি, আমি শিবির করি, আমি রাজাকার, কিন্তু আমি এভাবে বলছি আমি কোনো রাজনৈতিক দলে সম্পৃক্ত না, আমি কোনো রাজনীতি করি না, আমি জামাতও করি না, আমি শিবিরও করি না, আমি কোনো রাজনীতি করি না। তখন আমার এইসব রাজনীতির দিকে অতটা ইয়া ছিল না। তারপরে গিয়ে ওনারা আমার সারা রাত টর্চার করছে, এই হাঁটুগুলাতে মারছে, পিছে এইভাবে হাত বাইন্দা এই হাঁটুগুলাতে মারছে, আমার থেকে কোনো কিছু পায় নাই, না পাওয়ার কারণে আমারে পরের দিন ওনারা ছেড়ে দিছে। মানে একজনে বলছিল ভিতরে দেওয়ার জন্য, মানে জেলে কারাগারে দেওয়ানোর জন্য। পরে এক পুলিশ অফিসার ছিল, বলছে যে দেওয়ার কিছু নাই, কারণ ওর প্রমাণ পাই নাই আমরা, কোন ব্যক্তিতে দিব। পরে আমার ছেড়ে দিছে। ওই দিন থেকে আমার একটা জিদ আছে যে আমি দাড়ি রাখছি বিদায় আমার আজকে এই ইয়াটা হইলো। তো 5ই আগস্ট যখন আমরা অনেক আগেই গেছিলাম, 5ই আগস্ট সকাল হয়তো 11টার দিকে ওখানে গেছিলাম, যাওয়ার পরে আমার চোখের সামনে আমার যে ভাই আন্দোলনের সাথে ছিল, কিছুক্ষণ পর আর ওরে দেখতে পারতাছি না, নিউজ পেলাম না, মানে
সেদিন তো আন্দোলনে আমরা সবাই ভাই হয়েছি, সবাই অপরিচিত, আমরা তো ভাই হয়েছি। যতদিন আন্দোলনে চলছে একজন আরেকজনের পানি দিছি, খাবার দিছি, পকেটে টাকা না থাকলে টাকা দিছি, ফোন প্রয়োজন হলে ফোন দিছি, নিজে হেল্প করছি, এরকম। মানে ওই ভাই আর কি সাথে ছিল, ওই ভাইটারে দেখি না, অনেক সম্পর্ক গড়ে গেছিল। একজন দাড়িওয়ালা টুপিওয়ালা ভাই ছিল। পরে কিছুক্ষণ পর শুনতে পাইলাম যে উনি মারা গেছে। ওনার এই জায়গায় গুলি লাগছিল, ওনার ব্লাডটা কন্ট্রোল করতে পারে না, মানে হাসপাতালে সময় মতো নিতে পারে না, ব্লাড শূন্যে উনি পরে মারা গেছে। পরে 3:15 দিকে আমরা ওই যে সাইদাবাদের নিচে, সাইদাবাদের দিকে যখন যাত্রাবাড়ি ওই যে শহীদ জিয়া যে স্কুলটা, ওই স্কুলটার সামনে ফ্লাইওভারের নিচে আমরা 17-18 জন লোক আমরা ওখানে অবস্থান করছিলাম। তো 17-18 জন লোকের ভিতরে আমরা ওখানে যখন দাঁড়িয়ে আছি, এর ভিতরে একটা লোক প্রথমে আমার হাতের বাম পাশ দিয়ে একটা লোক গুলি খেয়েছিল, ওনার একেবারে চোখের ভিতরে লাগছে। তো ওনার যখন চোখের ভিতরে লাগা, উনি চোখটা ধইরা পড়ে গেছে। ওনার গুলিটা এই পাশ দিয়ে বের হয়েছে কিনা আমি আর ওটা খেয়াল করতে পারিনি। ওনার যে চোখে লাগছে, ওনার চোখে লাগানোর লগে আরেকজনের আইসা লাগছে পায়ে, রানে। আমরা লোক হয়েছি 17 থেকে 18 জন। তখন মনের ভিতরে একটা ভয় ঢুকে গেল যে 17-18 জন লোকের ভিতরে 2 জন অলরেডি গুলি খাইয়া ফেলছে, ঠিক আছে। ওই দিন যাত্রাবাড়ির সামনে তখন আগুন জ্বলতেছে, থানার গেটে আমরা যে জনতা ছিলাম ওনারা তো উড়াধুরা গুলি চালাইতেছে। তো কিছু ভাইরা গিয়ে আবার থানার সামনে আগুন ধরে দিছে, মানে ওনারা যাতে ধোঁয়াটায় সইরা যায়, যাতে গুলিটা ওনারা বন্ধ করে, তা ওনারা বন্ধ করতেছে না, গুলি উড়াধুরা চলতেই আছে। তারপরে দেয়া যখন আমি ওনারে ধরতে গেলাম, আমি ছিলাম থানার দিকে ফিরা। তো আমি আবার পিছনের দিকে ব্যাগ দিয়ে দাঁড়াইছি, কি কারণে জানি পিছনের দিকে তাকাইছি। এদিকে তাকানোর সাথে সাথেই যদি আমি থানার দিকে ফিরে থাকতাম তাহলে আমার বুলেটটা যেহেতু এই জায়গায় লাগছে, হয়তো আমার বুলেটটা এসে এই জায়গায় লাগতো। তো আমি যখন ব্যাক সাইডের কারণে আমার হঠাৎ বুলেট লাগছে একটা এই জায়গায়। এই সাথে ছিল আমার আপন মামতো ভাই, আমি আর আমার মামতো ভাই, এই 2 জন, এখন আর কেউ নাই সাথে এই 17 জনের ভিতরে। তো আমি যখন গুলি লাগছে, আমি আমার ভাইরে বললাম যে ভাই আমার গুলি লাগছে। ও প্রথমে ভাবছে আমি মস্কারি করতেছি, যখন দেখলো রক্ত বাইয়া পড়তেছে, আমি মাটিতে লুটে পড়ে গেছি, তখন আরেকটা গুলি লাগছে এই সাইডে, সিটা লাগছে। সেটা প্রথমটা লাগছে ডাইরেক্ট বুলেট, তারপরে সিটা লাগছে। যখন পড়ে গেছি তখন আমার মামতো ভাই আমারে বলতেছে যে ভাই আমরা অল্প কয়জন লোক, তুই কোনো রকমের উইটা আয়, তারপরে আমরা এখান থেকে তোরা হাসপাতালে নেওয়ার চেষ্টা করতেছি। তো গুলি যখন খাইছি তখন বুলেটটা গরম থাকে, আমার মনে হয় সুতা যেরকম পেঁচায়, মানে এরকম একটা ভয়ঙ্কর লাগতেছে যে আমি মনে হয় সুতার মতো পেঁচাইতেছি এরকম ব্যাক সাইডের থেকে। তো আমি এই হাত দিয়ে হাসরে কোনো রকমের গিয়া একটু উঠলাম রাস্তার ওই পাশেতে। ওঠার পরেই আমার ভাই আমারে ধরলো। ধরনের পরে সামনে যখন গেলাম তখন হয়তো 3:30 কি 4টার মতো বাজে। তখন দেখলাম আমার এলাকার কিছু বড় ভাইরা বিজয় মিছিল নিয়ে আসছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, তখন বিজয় মিছিল যখন নিয়ে আসছে তখন ওনারা আমারে ধরছে। ওনারা আমারে ধরনের পরে একজন বড় ভাই ছিল নাম সাইম ভাই, আর কেউ আসে না, ওনারা সবাই চলে গেছে বিজয় মিছিলে। উনি একা আইছে, যেহেতু একটা সিনজি নিছে, তো সিনজালায় প্রথমে যাইতে চায় না। পরে সিনজালাকে যখন রিকোয়েস্ট করছে যে ভাই ওর ব্লাড ভাঙতেছে প্রচুর, ওর ইমার্জেন্সি যদি না নেওয়া হয় হাসপাতালে, ও ব্লাড শূন্যটা হইয়া পরে মারা যাবে। তো সিনজালা আমারে নিচে তখন দয়াগঞ্জ একটা হাসপাতালে নিছিল, ওখানে রাখে না। দয়াগঞ্জের থেকে আমারে নিচে আপনার ন্যাশনাল হাসপাতালে। ওই ন্যাশনাল হাসপাতালে নেওয়ার টাইমে বংশাল হাসপাতালে গোলাগুলি চলছিল, ওখানে আমার যে ভাই নিচে উনি আবার পায়ে সেটা গুলি খেয়েছে সিনজের ভিতরে থাইকাই। উনি ওনার পাও কন্ট্রোল করে, শরীর কন্ট্রোল করে আমার নিয়ে ন্যাশনাল হাসপাতালে গেছে। ন্যাশনালে যাওয়ার পরে ওনারা শুধু কোনো রকমের একটু ব্যান্ডেজ করে দিয়ে বলছে ভাই এটা আমরা ওনারা এখানে রাখতে পারবো না, ওনারা নিয়ে যান ঢাকা মেডিকেল অথবা সামনে মিটফুট হাসপাতাল আছে ওখানে নিয়ে যান। তখন আমার মিটফুট হাসপাতাল নিয়ে গেছে ওনারা ন্যাশনাল থেকে। তো যে সিনজেলায় আসতে চায় না উনি পরে আমার ভাড়া রাখে না, সেখানে ট্রিটমেন্ট করলেন? হ্যাঁ, ন্যাশনাল হাসপাতাল থেকে আমার মিটফুটে পাঠিয়ে দিছে, কোনো রকমের ব্যান্ডেজ করে মিটফুটে পাঠিয়ে দিছে। মিটফুটে যাওয়ানোর একটা রিক্সা দিয়ে গেছি। তো মিটফুটের একটা নার্স মহিলা ছিল, আমাদের রিক্সা ভাড়া ওই মহিলা দিচ্ছে। উনি টাকা লইয়া দাঁড়িয়ে রয়েছে কারা কারা আসবে এবং তাদের গাড়ি ভাড়া দিবে, প্রয়োজনীয় যা লাগে উনি কিনা দিবে। উনি এবং বলছে যে আমি আজকে টাকা আনছি বাসার থেকে একমাত্র আপনাদের জন্য, যারা এখানে আহত হয়েছে গুলি খেয়েছে তাদের সেবা করার জন্য আমি আমার নিজের কর্মের টাকা জমে এখানে নিয়েছি। যখন আমাকে ভিতরে ঢুকাইলো বেডে শোয়ায় ওই যে টলি গাড়িগুলা, আমি নিচের দিকে তাকায় দেখতে পারলাম যে মিটফুট হাসপাতালটা মনে হয় কেউ রক্ত দিয়া ধুইছে, এরকম একটা অবস্থা। ভিতরে তো জায়গা নাই এবং যে বাহিরে সবাই কাতরাইতেছে, সবাই গুলিবিদ্ধ, কারো চোখে, কারো বুকে, কারো মাথায়, কারো পিঠে। আর আমি তো তখন মৃত্যু কি জিনিস ওই জিনিসটা মনে হয় আমি কিছুটা হইলেও সামনে গিয়ে যাচ্ছি, এরকম একটা আমার
এই মুহূর্ত কাটছিল। তারপরে হয়তো আমার ওখানে ওনারাও একটা অপারেশন করছে, অপারেশন করার পরে ওনারা আমার উপরে দিয়ে ব্যান্ডেজ করে দিছে। এখানে ছিটাগুলি একটা ছিটা তো অতটা কিছু হয় না, ছিটাগুলি যদি রোগে না পড়ে গুলিটা উঠাইলো, উঠে যায়। তো ওনারা গুলি বের করে আমার একটা অপারেশন করছে উপরে দিয়া, কিন্তু ভিতরে যে 4 ইঞ্চি আমার এই পর্যন্ত গর্ত হয়েছে, ভিতর থেকে তো রক্ত বের হইতেই আছে। ওনারা কোনো রকমের করে বলছে যান, আলহামদুলিল্লাহ অসুবিধা নেই, ওনারা আপনারা যদি পারেন পার্সোনাল কোনো ইয়াতে চিকিৎসা করেন, কারণ আমরা যে এখানে ওনারা পর্যাপ্ত ভালো চিকিৎসা দিই ওই ব্যবস্থাটা আমাদের নাই। পরে কোন হাসপাতালে গেলেন? পরে ওখান থেকে ঢাকা মেডিকেল তো আর জানতে পারবে না ভাই, যে ঘটনাটা বলছে চাঙ্কারপুল 5ই আগস্ট গোলাগুলি হওয়ার কারণে কোনো অ্যাম্বুলেন্স ঢাকা মেডিকেল প্রবেশ করতে দেয় না। তো আমরা গেলেন কোথায়? পরে ওখান থেকে আমাদেরকে আমাদের যে এলাকায় ফতুল্লার পাগলায় ওখানে একটা পার্সোনাল প্রাইভেট আছে, ওখানে আমি ভর্তি হয়েছি। প্রথমে ভর্তি হই নাই, প্রথমে গেছি বাসায় যাওয়ানোর পরে সাথে সাথে এই যে ভিতর থেকে রক্ত বের হয়ে এখানে পুরা আপনার ফুলে গেছে জায়গাটা চামড়ার ভিতরে। তো আমার ভাইকে যখন বললাম, আমার ভাই বলছে ঢাকা মেডিকেল তো নিতে পারবো না, তোকে পার্সোনাল প্রাইভেটে ভর্তি করি, পার্সোনাল হাসপাতালে। পরে ওখানে ভর্তি করে অপারেশনটা করছে। শুনবো আমরা একটু মাসুম বিল্লার কাছ থেকে আরেকটু শুনে আসি। মাসুম বিল্লাহ, এরপরে আপনাকে পুলিশ ডেকে দিয়ে দিল, পুলিশের সাথে আমার যে মৃত্যুর আতঙ্কটা, যে ছাত্রলীগ আমাকে মেরে ফেলবে, ওই আতঙ্কটা থেকে আমি মুক্তি লাভ করি তখন, যে না পুলিশ আসছে, এখন আমি অন্তত আমার লাইফটা সেভ, পরে যা হয় আদালতে হবে। তো চকবাজার থানার পুলিশ প্রথমে আমরা চকবাজার থানায় নিয়ে যায়, তো আমার সাথে ফোনটা দিয়ে দেয় পুলিশকে। তো ওইখানে যাওয়ার পরে চকবাজার থানায় যে এডিসি, এখানে নেম প্লেটে নাম লেখা ছিল বাবু, তো উনি আমার মোবাইল ঘাটাঘাটি করে, পুলিশ আমাকে যখন গ্রেফতার করে নেয়, আমার হাতটা হ্যান্ডকাপ লাগায় পিছনে আর চোখে কালো কাপড় দিয়ে বাঁধে, কালো না একটা গামছা দিয়ে বাঁধে। তো থানায় নিয়ে আবার হচ্ছে চোখের কাপড়টা খুলে দেয়, হাত পিছনেই বাঁধা থাকে। তো যে এডিসি ছিল চকবাজার থানায় দায়িত্বপ্রাপ্ত বাবু, সে আমার মোবাইল চেক করে বিভিন্ন ইনফরমেশন পায়। আর হচ্ছে আবার আরেক দফায় পুলিশের একটা বেতের লাঠি, 2 হাতের মতো লম্বা, এটা দিয়ে শুধু আমার পায়ে, মানে ছাত্রলীগ একবার মারছে পায়ে, দেখতেছে যে পা ফুলে একদম কালো হয়ে গেছে, তার উপরে উনি আবার বারবার আঘাত করে, এটা ওইটা জিজ্ঞাসা করে, আমি জানি না, আর উনি আঘাত করে। উনি এরকম প্রায় 20-25 মিনিট জিজ্ঞাসাবাদ করে এবং টর্চার করে। তো একটা হলের সভাপতি বিশ্ববিদ্যালয়ের, আবার সেন্ট্রালের জয়েন্ট সেক্রেটারি, তোরে আমরা হ্যান্ডেল করবো না, তোরে ডিবিতে দিয়ে দিতে হবে। তো লালবাগ জোনের যে ডিবি, ওনাদেরকে ফোন করে, তো ওনারা আধা ঘন্টার মধ্যে গাড়ি নিয়ে চলে আসে। তো গাড়ি নিয়ে আসে, তো ওরা একই অবস্থায় আমার হাত পিছনে বেঁধে হ্যান্ডকাপ লাগে আর হচ্ছে চোখে কালো কাপড় বেঁধে এই চকবাজার থানা থেকে বের করে ওই গাড়িতে নিয়ে বসায়। তো গাড়িতে নিয়ে বসানোর পরে আমার ভিতরে একটা ক্রসফায়ারের আতঙ্ক ঢুকে, যে আমি যখন গ্রেপ্তার তখন ওই লালবাগ থানায় বিভিন্ন আমার আত্মীয় স্বজন বা শুভাকাঙ্ক্ষীরা ফোন দিচ্ছিল, ওই বাবু যে এডিসি, ওনার ফোনেও ফোন আসে, কিন্তু উনি অস্বীকার করে যে না আমি চকবাজার থানায় নাই। তারপরে যখন ডিবির হাতে দিল, ডিবি নেওয়ার আগে ওই থানার ডায়েরিতে আমার সম্পর্কে যা কিছু লিখছে সব কিছু ছিঁড়ে ওইখান থেকে নিয়ে গেছে, মানে এই থানায় আমার যে লিপিবদ্ধ করছে এরকম কোনো ডকুমেন্ট নেই। তো গাড়িতে নিয়ে বসাই লোক, গাড়িতে 5 থেকে 7 জন লোক। তো আমার ভিতর তখন আবার আতঙ্ক ঢুকলো, কি ওরা কি ক্রসফায়ার দিবে, আমার তো মনে হচ্ছে অন্য কিছু। ওরা কথাও বলতেছে না, কথা বলে ফিসফিসে, আর কোথায় নিয়ে যাচ্ছে এটাও বুঝতেছি না। ডিবিতে যাইতে তো 10 মিনিটের বেশি টাইম লাগার কথা না, গাড়ি চলতেছে আধা ঘন্টার উপরে এবং খুব জোরে চলতেছে গাড়ি। তো আমি ওদেরকে জিজ্ঞাসা করি যে কোথায় যাচ্ছি আমরা, এটা বলার পরে প্রথমে একজন ধমক দেয় যে কোথায় যাচ্ছি সেটা আমরা বুঝবো, তুই চুপ করে বসে থাক। কিন্তু আমার তো আতঙ্ক কাটতেছে না। ইন দ্য মিন টাইম হয় কি, যে এই যে মুভিতে যেমন দেখি যে অস্ত্র লোড করার শব্দ, ঘ্যাট করে একটা আওয়াজ হয়, এরকম 3 জন বা 4 জন অফিসার একই সাথে মানে একটা শব্দ হইলো ঘ্যাট করে, যে অস্ত্র এরা লোড করছে। তা আমি মানে জোরে চিৎকার করে উঠি, ও আল্লাহ আমাকে মাইরেন না, আমার প্রাণটা অন্তত বাঁচায় রাখেন, আর যা পারেন করেন, আমার জীবনে মাইরেন না। এটা বলার পরে বলতেছে চুপ করে বস, সিদ্ধান্ত যা আসে তাই করব। এভাবে কতক্ষণ চলার পরে? এইভাবে প্রায় গাড়ি চলে 1.5 ঘন্টা। আমি বুঝতে পারিনি 1.5 ঘন্টা সময় ওরা কোথায় নিচ্ছে। ওদের কথাবার্তায় বুঝতে পারছিলাম যে অন্য কারো হয়তো গ্রেফতার করতে গেছে, পায় নাই। যাক, এই অবস্থায় চোখ বাঁধা অবস্থায় রাত প্রায় যখন আমাকে নিয়ে যায় একটা রুমে, যখন চোখ খুলে দিয়েছিল হ্যান্ডকাপ খোলা নাই, কিন্তু রুমটা কোথায়, ডিবি অফিস না আয়নাগর না কি কোনো ওদের কোনো গোপন মানে টর্চার সেল, আমি ঠিক বুঝতে পারতেছিলাম না। তো ওইখানে নিয়ে রাখার পর বলতেছে যে সকালে অফিসার আসলে তোর বিষয়ে সিদ্ধান্ত হবে, এই পর্যন্ত এইখানে থাকতে হবে। তো আমি হচ্ছে দুপুর থেকে না খাওয়া ছিলাম, ওই দিন ক্যাম্পাসে একদম খাবার দাবার একটা চায়ের দোকানও খোলা ছিল না। তো আমি খাবার চাই, বলে যে বাঁচবি আর কতক্ষণ, খাবার দিয়ে কি করবি, অফিসার আসুক তারপরে। তো ওই রাতে আর আমারে কোনো খাবার দেয় নাই।
তো বহু কষ্টে সময়টা কাটে। 9টা, সাড়ে 9টার দিকে অফিসার আসে। অফিসার নিয়ে আবার আমার ফোন ঘাটাঘাটি, নানান কিছু জিজ্ঞাসাবাদ, তখন থেকে খাবার দেওয়া শুরু করে। হচ্ছে আলু ভর্তা, ডাল, ভাত আর একটা ডিম দেয়। তো এইভাবে পরে টানা 3 দিন আমার ওই রুমের ভিতরেই বন্দি রেখে 3 ঘন্টা পরে পরে এক একজন অফিসার আসে, ডাকে, ফোন চেক করে আর জিজ্ঞাসাবাদ করে 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 তারপরে 21 তারিখ রাতে হঠাৎ করে আমারে ডাকে যে মাসুম বিল্লাহ ওট ওট ওট। বললাম কি, যে অপারেশনে যাবে। আমার ভিতর একটা মোচড় দিয়ে ওঠে যে ডিবি পুলিশ গভীর রাতে অপারেশনে যাবে, তার মানে মিডিয়াতে আমি স্বৈরাচারের এই 17 বছর এই গল্প শুনে অভ্যস্ত যে তারা এই বন্দিকে নিয়ে অপারেশনে যায়, অস্ত্র উদ্ধারের একটা নাটক করে, ওইখানে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলে। শরীর আবার কাঁপতে থাকে যে এই এত হঠাৎ করে ভাবছিলাম সেভ হয়ে গেছি, এখন হঠাৎ করে আবার মৃত্যুর মুখোমুখি হয়ে গেলাম। তো দোয়া কালেমা যা পারি পড়তেছি। তো সেই একই কায়দায় ওরা পিছনে হ্যান্ডকাফ লাগায় আর চোখে কাপড় বাঁধে, নিয়ে একটা গাড়িতে বসায়। তো যেটা বুঝতে পারছিলাম আমার সামনে পিছিয়ে আরও কয়েকটা গাড়ি ছিল। তো গাড়িতে 5 মিনিট চলার পরে দেখি যে শাহবাগ শিশু পার্কের গেটে এইখানে নিয়ে আমার চোখ খোলে বলে যে যেভাবে বলবো এইভাবে হাঁটবি, একটাও আওয়াজ করবি না, তাইলে গুলি করে দিব। তো আমি ভাবলাম যে গুলি করে দিবে, আবার কথা বলতেছে কেন, গুলি করে দিলে তো করতেই পারে। তো তাকায় দেখি যে ওইখানে মোটামুটি ওরা একটা বিশাল মঞ্চ প্রস্তুত করে বসে আছে। দুই পাশে পুলিশ এবং র্যাবের সদস্য 200+ হবে, ওরা সবার হাতে অস্ত্র, ওরা ওইখানে টহল দিচ্ছে। এই কেউ গাড়ি আটকাচ্ছে, গাড়ি আটকায় জিজ্ঞাসাবাদ করছে, কেউ রাস্তায় অস্ত্র নিয়ে এইভাবে দাঁড়ায় আছে। তো গাড়ি থেকে নামার পরে একটা লোক এসে ওদের সাথে আসছে, আমার 2 হাতে 2টা ব্যাগ দেয় হ্যান্ডকাফ খুলে, যে 2টা ব্যাগ নিয়ে সামনের দিকে হাঁটবি, মানে শিশু পার্কের গেট থেকে শাহবাগের দিকে হাঁটবি। আর ওরা 6-7 জন পিছনে। তো ওদের সবার হাতে অস্ত্র। আমার মনে হচ্ছে যে ব্যাগের ভিতর কিছু আছে, আমি এটা নিয়ে হাঁটবো আর ওরা আমার পিছন দিয়ে গুলি করে দিবে। তো আমি কাঁপতেছিলাম, আমার শরীর মৃত্যুর ভয়ে। তো একজন বলতেছে, ভাই এটা হচ্ছে আপনারা রিকভারি দিবে, মারবে না। তখন একটু সাহস পাইলাম ভিতরে। তো হাঁটতেছি, তো ওদের তো পুরানো নাটকটাই সাজানো। ওই পাশ থেকে একজন অফিসার তখন চিৎকার করে ওঠে যে এই কি হয়েছে, কারে গ্রেফতার করছেন? কয় স্যার এই যে 2 ব্যাগ বোমসহ একটারে পাইছি স্যার আসেন। তো এটা ওদেরই, মানে ওরা বুঝাইছে যে ওইখান থেকে আমারে গ্রেফতার করছে। তো আমার সামনে ব্যাগ খোলে, তো ব্যাগের ভিতরে দেখলাম একটার ভিতরে 20টার মতো মানে বোতল ভর্তি পেট্রোল, আরেকটা ব্যাগের ভিতরে ব্যাগ ভর্তি ককটেল, মানে লাল কষ্টের পেঁচানো ককটেল 50টার মতো হবে। এই অস্ত্র উদ্ধার মামলায় আমার আদালতে উঠায়, তখন ওইখানে 50টা ককটেল লেখা ছিল আর হচ্ছে 20টা হচ্ছে পেট্রোল বোমা লেখা ছিল। তো ওই মামলায় পরের দিনে আদালতে উঠায়, আদালতে রিমান্ড চায়, আদালত আবার 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। তখন কি নির্যাতন করেছিল? জি, রিমান্ডের জিজ্ঞাসাবাদের সময় হচ্ছে কয়েক দফায় নির্যাতন করছে। ওরা বলতেছে যে আমরা জানি যে এটা সাজানো, উদ্ধার করি নাই, কিন্তু আন্দোলনে তোরা অনেক মাস্টারমাইন্ড, তোদের ছাড়া যাবে না। কোর্টে দিয়ে জেলে পাঠিয়ে দিল? জি কোর্ট থেকে আবার ইয়াতে আনে, ডিবি কার্যালয়ে আনে রিমান্ড শুনানির জন্য। ওই সময় রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে 2 দিন। ওই 2 দিনে একবার মারে, একবার জিজ্ঞাসাবাদের সময় মারে, তারপর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তারপর ওইখান থেকে কোর্টে দেয়, কোর্ট হচ্ছে জেলখানায় পাঠায়। মাসুম বিল্লাহ, আপনার কাছ থেকে শুনবো আবারও আমরা সময় পেলে। বেলাল, এরপরে আপনি চিকিৎসা করলেন প্রাইভেট হাসপাতালে, কতদিন ভর্তি ছিলেন সেই জায়গায়? আমি যখন প্রাইভেট হাসপাতালে তখন গেলাম, তখন ডাক্তারে বলল যে আপনার ইমার্জেন্সি একটা অপারেশন করতে হবে, এবং উনি ডাক্তার আমাদের এলাকার পরিচিত ছিল। তো জিজ্ঞেস করলাম, সবাই জিজ্ঞেস করেছে যে স্যার কত টাকা লাগবে। আর 5 আগস্টের পরে তো 5 আগস্টের আগে যেভাবে টাকা নিত প্রাইভেটগুলোতে, বা ওই টাকাটা তখন আর চাইতে পারবো না, এবং ঘোষণা দিয়ে দিছে সরকারি এবং প্রাইভেট হাসপাতাল যেগুলো আছে বিনামূল্যে চিকিৎসা করার জন্য যারা গুলি খেয়েছে, অলরেডি ঘোষণা দিয়ে দিছে। তখন আমাকে যখন নিল তখন বলছে অনেক টাকা, মানে 17,000 টাকার মতো চাইছে অপারেশন করার জন্য, এবং উনি একজন সেনাবাহিনীর মেজর, খুব ভালো লোক আমাদের এলাকার ভিতরে, উনি নিজেই হাসপাতাল দিচ্ছে, অবসরপ্রাপ্ত মেজর। তখন উনি বলল যে আমাকে বলছে, আমার এক ভাই ছিল রমজান ভাই পরিচিত, বলছে যে বিল্লাল তুমি শুধুমাত্র 10,000 টাকা দিও, ওনার অপারেশন করে দেবো। যখন 10,000 টাকা দিছি, দেওয়ার পরে আমার অপারেশন করছে। অপারেশন করানোর পরে হাসপাতালে আমি 10 দিনের মতো ছিলাম। এরপরে না, সুস্থ না, এরপরে বাসায় আসছি, তারপরে গেছি, ড্রেসিং নিয়েছি, লাঠি পথ দিয়ে 3 মাস পর্যন্ত হাঁটছি। সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা পেয়েছেন? হ্যাঁ, আমি জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে 1 লক্ষ টাকা পেয়েছি, এবং আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে এককালীন যে 1 লক্ষ টাকা, আমাদের তো 3টা ক্যাটাগরি করা হয়েছে, ক খ গ, আমি গতে আছি, যারা চিকিৎসার পর সুস্থ তাদের জন্য 1 লাখ টাকা এককালীন দিছে। তো আমি সরকারের পক্ষ থেকে মোট 2,20,000 টাকা পাইছি আমাদের ডিসি অফিসের থেকে। ডিসি স্যার দিয়েছে। আপনি যে আহত, এই স্বীকৃতিও তো পেয়েছেন? হ্যাঁ, আমি এগুলো সবকিছু পেয়েছি। কিন্তু এই যারা আপনার উপরে এই নির্যাতন চালালো, নিপীড়ন করলো বা মরে যেতে পারতেন, তাদের তো বিচার হওয়া উচিত। আমাদের যে স্বৈরাচার হাসিনা গুম খুম নির্যাতন যে মার্ডারগুলো করছে,
এগুলার সবাই বিচারও চায়, ঠিক আছে? আপনিও সেইভাবে হ্যাঁ, বিচার আমিও সেইভাবে বিচার জি, চাই। বিল্লাল আপনাকে ধন্যবাদ। মাসুম বিল্লাহ, এই যে 6 তারিখ বেরোলেন, এই যে দীর্ঘ নির্যাতন নিপীড়নের মধ্যে পড়লেন, যাদের কারণে পড়েছেন তাদের কেমন বিচার হওয়া উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। প্রশাসনে এবং ছাত্রলীগ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে যারা অপরাধী, আমরা প্রত্যাশা করি প্রত্যেকেরই বিচার হবে এবং কেউ বিচারের আওতার বাইরে থাকবে না। আপনারাও ন্যায় বিচার যেন পান। জি, আমরাও যেন ন্যায় বিচার জি, পাই। ধন্যবাদ মাসুম বিল্লাহ আপনাকে, ধন্যবাদ মোহাম্মদ বিল্লাল আপনাকেও। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। কেবল হাসিনার অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী মানসিকতার জন্যই ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে টেনে তুলতে চেষ্টা করেছে রাজনৈতিক দলগুলো। 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই প্রচেষ্টা সর্বশেষ ধাপ। বহু রক্ত আর ত্যাগের বিনিময়ে সেই প্রচেষ্টা হয়েছিল সফল, যার পেছনে এমন মাসুম বিল্লাহ আর বেলালদের মতো তরুণরাই রেখেছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। আমাদের প্রত্যাশা 24 পরবর্তী নতুন বাংলাদেশ তাদের এই ত্যাগের যথাযথ মূল্যায়ন করবে, বৈষম্য দূর করে সবার জন্য নিশ্চিত করবে সমান সুযোগ। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipironersriti.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।